প্যানোরামা ইস্যুতে বিবিসির শীর্ষ পর্যায়ে পরিবর্তন, ট্রাম্পের ভাষণ বিকৃত করার অভিযোগ। মামদানিকে ঠেকাতে ব্যর্থ ট্রাম্প সমর্থকরা, এবার সামনে এসেছে নাগরিকত্ব ইস্যু। ওয়াশিংটন যাচ্ছেন সৌদি যুবরাজ সালমান, সামনে কি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ঘোষণা? ভারতকে মোকাবেলায় সামরিক বাহিনীতে আমূল পরিবর্তন আনছে পাকিস্তান, চিফ অফ ডিফেন্স ফোর্সে পদ সৃষ্টি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাজমা। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বিবিসির একটি তথ্যচিত্র ঘিরে বিতর্কের জেরে পদত্যাগ করেছে মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টার্নেস। প্যানোরামা তথ্যচিত্রের শেষ অংশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2021 সালের ভাষণ সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে। 2024 সালের নির্বাচনের আগে প্রচারিত এই তথ্যচিত্র নিয়ে ট্রাম্প শিবির ক্ষোভ জানায় এবং বিবিসিকে ভুয়া সংবাদ মাধ্যম আখ্যা দেয়। বিস্তারিত রিপোর্টে। এবার তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা ডেভি ও টার্নেস। পদত্যাগপত্রে ডেভি স্বীকার করেন, সব ভুল আমার। আসলেই কি ঘটেছিল? বিবিসির বহুল আলোচিত একটি তথ্যচিত্রের সমাপ্তি ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের জেরে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান টিম ডেভি। একই ঘটনায় সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টার্নেসও দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অনুসন্ধানমূলক অনুষ্ঠান প্যানোরামার একটি তথ্যচিত্রকে ঘিরে সমালোচনা ও বিতর্কের পর 9 নভেম্বর পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ডেভি। গত 5 বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ উঠেছে, ওই তথ্যচিত্রের শেষ অংশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2021 সালের এক ভাষণ এমনভাবে সম্পাদন করা হয় যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে। 2024 সালের মার্কিন নির্বাচনের আগে গত 28 অক্টোবর প্রচারিত হয় তথ্যচিত্রটি। সম্প্রতি এতে ট্রাম্পের বক্তব্য জোড়া লাগানো হয়েছে বলে খবর প্রকাশের পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প নিজেও। তার প্রেস সচিব ক্যারোলিন লেভিট ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম ও প্রচার যন্ত্র বলে অভিযুক্ত করেন। ক্রমবর্ধমান সমালোচনার মুখে 9 নভেম্বর রাতে পদত্যাগপত্র জমা দেন টিম ডেভি। সেখানে তিনি লেখেন, সব ভুল আমার। সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কের কারণে তিনি ব্যাপক চাপের মুখে ছিলেন। ডেভির সঙ্গে পদত্যাগের ঘোষণা দেন বিবিসি নিউজ বিভাগের প্রধান নির্বাহী ডেবোরা টার্নেস। শাহিদা রুবি, মাই টিভি। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে আটকানোর চেষ্টা করেছে ট্রাম্পের রিপাবলিক দল, তবে তারা ব্যর্থ হয়েছে। 34 বছর বয়সী মামদানি ইতিহাসের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। রিপাবলিকরা তার নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছে। অভিযোগ করেছে তিনি নাগরিকত্ব আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন এবং কমিউনিস্ট সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ফ্যাক্ট চেকাররা এসব অভিযোগের কোনো প্রমাণ খুঁজে পায়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে আটকানোর চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। প্রচুর অর্থ ব্যয় ও প্রোপাগান্ডার মাধ্যমে তারা তাকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত রাখতে চেয়েছিলেন, কিন্তু সফল হয়নি। 34 বছর বয়সী মামদানি ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হন। তাকে আটকাতে ব্যর্থ হওয়ার পর রিপাবলিকানরা নাগরিকত্ব বাতিলের দাবি তুলেছে। রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ড্রি ওগলোস ও ফ্লোরিডার প্রতিনিধি র্যান্ডি ফাইন অভিযোগ করেছেন, মামদানি নাগরিকত্ব আবেদনপত্রে মিথ্যা তথ্য দিয়েছে বা সন্ত্রাসী কার্যকলাপে তথ্য গোপন করেছে। ওগলোস অ্যাটর্নি জেনারেলকে তদন্তের জন্য অনুরোধ করেছেন, তবে পলিটিফ্যাক্ট জানিয়েছে এসব অভিযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মামদানি 1998 সালে 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন এবং 2018 সালে নাগরিকত্ব পান। আইন বিশেষজ্ঞরা বলেন, নাগরিকত্ব বাতিল করা যুক্তরাষ্ট্রে বিরল এবং সরকারকে প্রমাণ করতে হবে যে আবেদনকারী ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে।
রিপাবলিকানরা আরও অভিযোগ তুলেছেন যে মামদানি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা ডিএসএ এর সদস্যপদ গোপন করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন ডিএসএ একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট নয়, তাই এটি নাগরিকত্বের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না। এর পাশাপাশি মামদানির এক র্যাপ গানের কথাকে কেন্দ্র করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সমর্থনের অভিযোগও তোলা হয়েছে। আইনজীবীরা বলছেন এ ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতার আওতায় পড়ে, যতক্ষণ তিনি সরাসরি কোনো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করছেন না। শাহিদা রুবি, মাইটিভি। সৌদি আরব শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। সম্প্রতি এমনই আশাবাদ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রয়টার্সের খবরে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। আগামী 18 নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর এটি তার প্রথম সফর। বিস্তারিত রিপোর্টে। সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। 2 সপ্তাহ আগে এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে আসছে 18 নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটি হবে তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। তবে যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও সৌদি আরব আপাতত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স 9 নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট কার্যকর রূপরেখা তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। রিপোর্টে বলা হয়েছে, রিয়াদ ইতিমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট ও অটল, যেন যুবরাজ সালমানের সফরের সময় কোনো ভুল বুঝাবুঝি বা কূটনৈতিক জটিলতা না হয়। মধ্যপ্রাচ্যের 2টি সূত্র রয়টার্সকে জানায়, সফর চলাকালীন কোনো বিভ্রান্তি এড়াতেই সৌদি প্রশাসন আগেভাগে এ বার্তা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। মধ্যপ্রাচ্যে কর্মরত যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পেইনকোফ বলেন, যতদিন পর্যন্ত একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তবসম্মত কাঠামো নির্ধারিত না হয়, ততদিন যুবরাজ সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী নন। শাহিদা রুবি, মাইটিভি। পাকিস্তান তাদের 27তম সংবিধান সংশোধনীতে চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদ সৃষ্টি, সেনা, নৌ ও বিমান বাহিনী একীভূত নিয়ন্ত্রণে আসছে। ফিল্ড মার্শাল ও সমমানের পদ বহাল থাকবে। সরকার বলছে এটি আধুনিক সামরিক সমন্বয়ের জন্য। বিরোধী দল তাড়াহুড়ো করে বিল পাশ করার অভিযোগ করেছে। বিস্তারিত রিপোর্টে। এবার সংবিধানে সংশোধন আনছে পাকিস্তান। একীভূত হচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনী। আর এই 3 বাহিনী থাকবে দেশটির সেনাপ্রধান ওয়াসিম মুনিরের অধীনে। পাকিস্তান সরকার 27তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেনাবাহিনী ও সামরিক নেতৃত্বের কাঠামোতে বড় পরিবর্তন আনছে। সংশোধনের মাধ্যমে চিফ অফ ডিফেন্স ফোর্সেস নামে নতুন পদ তৈরি করা হচ্ছে, যা সেনাপ্রধান ওয়াসিম মুনিরের অধীনে থাকবে। এর ফলে তিনি দেশের সেনাবাহিনীর একক ও সর্বোচ্চ কমান্ডার হবেন এবং সেনা, নৌ ও বিমান বাহিনী একীভূতভাবে তার নিয়ন্ত্রণে আসবে। বিল অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সেনাপ্রধান ও নতুন পদে নিয়োগ দেবেন। চিফ অফ ডিফেন্স ফোর্সেস পদে থাকা কর্মকর্তা প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান নিয়োগ করবেন। ফিল্ড মার্শাল, মার্শাল অফ এয়ারফোর্স ও অ্যাডমিরাল পদে উন্নতির ক্ষমতা সরকারের হাতে থাকবে এবং একবার উন্নীত হলে তা জীবনভর বহাল থাকবে। গত মে মাসে ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতের পর মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছিল, যা ইতিহাসে দ্বিতীয়বারের ঘটনা। 27তম সংবিধান সংশোধনী অনুসারে চলতি চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি পদ 27 নভেম্বর 2025 থেকে বিলুপ্ত হবে। এর স্থলে নতুন পদে 3 বাহিনী একীভূত নিয়ন্ত্রণে আসবে। আইনমন্ত্রী আজম নাজিদ তারার জানান, বিলটিতে 49টি ধারা রয়েছে এবং প্রধান ও সহায়ক ক্ষেত্র সংশোধনের আওতায় আসছে। বিলটি সিনেটের আইন ও বিচার কমিটিতে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভায় খসড়া অনুমোদন করেছেন।
বিরোধীরা বিল দ্রুত পাশ করার অভিযোগ করছে, তবে সরকার বলছে এটি আধুনিক সংঘাত এবং সামরিক সমন্বয়ের প্রয়োজন অনুযায়ী আনা হয়েছে। সংশোধনীটিতে বিচার ব্যবস্থা, ফেডারেল সাংবিধানিক আদালত এবং প্রাদেশিক মন্ত্রিসভার কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।